সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ইউনিকো হসপিটাল ঢাকা। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিত হাসান। আজকে আমরা একটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই, আর সেটি হচ্ছে জীবন রক্ষায় ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন। আসলে আমরা যখন বেঁচে আছি তখন কিন্তু আসলে জীবনের মূল্যায়ন আমরা সেভাবে করতে পারি না, কিন্তু যখনই এই জীবন সংশয়ের মুখে পতিত হয় তখন আমাদের প্রয়োজন হয় সবচেয়ে জরুরি এবং ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের। সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তখন আমরা সবসময় প্রয়োজনীয়তা অনুভব করি কিভাবে আসলে এই জীবন রক্ষা করা যায়, এবং ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন সেই কাজটি সুন্দরভাবে করে আসছে দীর্ঘদিন থেকে। আসলে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন সম্পর্কে অনেকেরই হয়তো ধারণা নাও থাকতে পারে, কিন্তু এটি হচ্ছে সবচেয়ে সত্য কথা যে যখনই সবচেয়ে মানুষ একটি তার স্বাভাবিক জীবন থেকে বিচ্যুত হয়ে পড়ে, তার জীবনের সবচেয়ে বড় সাপোর্টগুলো প্রয়োজন হয়, সেটি কিন্তু ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন দিয়ে থাকে। আমাদের সেই আলোচনায় আজকে যুক্ত হচ্ছেন প্রফেসর ডাক্তার মোহাম্মদ ওমর ফারুক, সিনিয়র কনসালটেন্ট ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ, ইউনিকো হসপিটাল ঢাকা। আপনাকে স্বাগত স্যার। আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন ডাক্তার উম্মে কুলসুম চৌধুরী, কনসালটেন্ট ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, ইউনিকো হসপিটাল ঢাকা। ডাক্তার কুলসুম, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। ধন্যবাদ আমাদেরকে এখানে আপনাদের আমন্ত্রণ জানানোর জন্য। অবশ্যই আমরা শুরুতে আপনার কাছেই যাই যে ডাক্তার কুলসুম, যে কথাটি বলছিলাম যে মেডিসিন তো একটি অনেক বড় ব্যাপার, তার মধ্যে অনেকগুলো ভাগ হয়েছে বিভিন্ন সময়ে, যে জরুরি চিকিৎসা ব্যবস্থা, ক্রিটিক্যাল কেয়ার, ইন্টেনসিভ কেয়ার, অনেক কিছু আসলে মানুষের মধ্যে আসে। কিন্তু মানুষ একটা জিনিস বোঝে, তার জীবন যখন একেবারেই সংশয়ের মুখে তখন সবচেয়ে জরুরি বা ক্রিটিক্যাল কেয়ারটি তার প্রয়োজন হয়। এই ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন আসলে কোন কোন জায়গাগুলোকে থেকে তারা সাপোর্ট দিয়ে থাকে, এবং আসলে এর কনসেপ্টটি বলতে আমরা কি বুঝি? আচ্ছা, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বললে হয়তো বা আমাদের শ্রোতাদের জিনিসটা বুঝতে একটু সমস্যা হতে পারে। আমি যদি সহজ বাংলায় বলি তাহলে আমরা আসলে মুমূর্ষু রোগীদের নিয়ে কাজ করি। সেই মুমূর্ষু রোগী কেমন, সেটা কি মেডিসিনের শুধু রোগী হবে, যে মেডিসিনের যেই রোগ যেসব সেটা, নাকি সার্জারি রিলেটেড কোনো রোগ, নাকি গাইনি? আসলে আমরা সবগুলাকেই মোটামুটি কভার করি। তো একটা রোগীর ব্লাড প্রেশার কম থাকতে পারে, তার যে অর্গান সাপোর্ট, অর্গান বলতে আমরা যদি সহজে বলি যে আমাদের যকৃত বা হচ্ছে কিডনি, ব্রেইন, যে কোনো ইনফেকশন, যে কোনো অর্গান ফেইলিয়ার, যদি হয়তো রক্তচাপ কম বা কিডনি কোনো কারণে কাজ করা বন্ধ করে দিয়েছে অথবা সেটা কাজ কম করছে, লিভারের কোনো কারণে রোগী অসুস্থ অথবা পেশেন্টের কোনো কারণে অজ্ঞান, সেটা তার ব্রেইনের কারণে হতে পারে, ইনফেকশনের কারণে হতে পারে, অন্য যে কোনো কারণে হতে পারে। একটা গর্ভবতী নারী, সেই গর্ভবতী নারীর ব্লাড প্রেশার অনেক বেশি, তার খিঁচুনি হচ্ছে, একটা রোগী পেট ফোলা নিয়ে আসলো, সেই সাথে আমরা ধরে নিচ্ছি যে তার অন্ত্রনালীর কোনো একটা সমস্যা, সাথে রোগীর রক্তচাপ কম বা ইনফেকশনের আমরা এভিডেন্স পাচ্ছি। তো এই সব ধরনের রোগী কিন্তু আমরা এই মুমূর্ষু রোগীদেরকে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন এই একটা বড় ছাতার নিচে আমরা আসলে চিকিৎসা দিই। একেবারে খুবই যথার্থ বলেছেন প্রফেসর ডাক্তার মোহাম্মদ ওমর ফারুক। আমি আপনার কাছে স্যার আসতে চাই, সেটি হচ্ছে যে আসলে আইসিইউ বা বলা যায় যে আপনাদের কাজের জায়গাটি হচ্ছে আইসিইউ, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের, সেখানে আপনারা পেশেন্টদেরকে চিকিৎসা সেবাটি দিয়ে থাকেন। এই আইসিইউর যে একটা সেট আপ রয়েছে বা একটা ইনফ্রাস্ট্রাকচার রয়েছে বেসিক্যালি, এটা সম্পর্কে একটু জানতে চাই, এবং কি কি প্যারামিটার অথবা নির্ণায়ক আসলে একটা পেশেন্টকে আইসিইউতে নিতে হলে আমাদেরকে নির্ধারণ করতে হয় বা আমরা সাধারণত দেখে থাকি। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রশ্নটা হচ্ছে খুব ব্যাপক, উত্তরটাও তেমনি ব্যাপক। তো সহজ কথা বলতে গেলে, একটা রোগীকে যখন ইনটেনসিভে ভর্তি করানো হয় তখন ওর কী কী লাগবে? একটা লাগবে হচ্ছে আমাদের ম্যান পাওয়ার সাপোর্ট। ওখানে কারা কাজ করবে? ওখানে ডাক্তার কাজ করবে, ডাক্তারকে বলা হয় ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট বা ইন্টেনসিভিস্ট যেটা বলেন। তারপর থাকবে নার্স, ক্রিটিক্যাল কেয়ার নার্স, এই দুটো মেইন। তারপর আরও সাপোর্টিং লোক থাকতে পারে। তারপর প্রশ্ন আসে আমাদের এটার জন্য কি কি সাপোর্টিভ যন্ত্রপাতি আমাদের লাগবে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভেন্টিলেটর, যেটা জনগণ সবসময় মনে করে যে আইসিইউ মানে হচ্ছে ভেন্টিলেটর, এক নম্বর। তারপরে আছে মনিটরস, সাপোর্টিং মনিটরস, কার্ডিয়াক মনিটর আছে। তারপরে আছে ভেন্টিলেটরের সাথে ডায়ালিসিস মেশিন, পেশেন্ট যদি কিডনি ফেল করে তাহলে ডায়ালিসিস মেশিন লাগে। তারপরে আরও ছোটোখাটো অনেক জিনিসপত্রগুলো আছে, মনিটরিং ইকুইপমেন্ট আছে, এগুলো লাগবে দুইটা। 3 নম্বর হচ্ছে জীবন রক্ষাকারী যত রকম ওষুধপত্র আছে, যন্ত্রপাতি,
স্পেশালি যদি পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যায় তাকে শক দেওয়ার মতো যন্ত্রপাতি আছে কিনা, এবং লাইফ সাপোর্টের যেসব মেডিসিনগুলো আছে সেগুলো অ্যাভেলেবল কিনা, এই সব কিছু একটা সমন্বয় লাগবে। এই সমন্বয়টা যেই জায়গায় অ্যাভেলেবল সেখানে আমরা সাহস করি একটা আইসিইউকে চালাতে এবং সেখানে আমরা আইসিইউ রোগীকে ভর্তি করতে। কথা হচ্ছে যে এখন এটা কি আমরা ঠিক মতো করতে পারছি কি না, এটা একটা বড় প্রশ্ন। কোনো জায়গায় দেখা যাবে যে যন্ত্রপাতি আছে কিন্তু ম্যান পাওয়ার নাই এবং ম্যান পাওয়ারটা খুবই দুর্বল, সেখানে ঠিকমতো চিকিৎসা হবে না। আবার নার্সিং কেয়ারটাও দুর্বল, সেখানে ঠিকমতো চিকিৎসা হবে না। তারপরে দেখা যাচ্ছে জীবন রক্ষাকারী যে জিনিসপত্র লাগতেছে, ওষুধপত্র যেগুলি কেনার মতো সাধ্য রোগীর নাই এবং হাসপাতালও সেটা দিতে পারছে না। সুতরাং এটা হচ্ছে বড় প্রতিবন্ধকতা। সব কিছু ওভারকাম করে যদি আমরা আগাতে পারি তাহলে বুঝবো যে আমরা একটা ঠিকমতো পেশেন্টকে বাঁচাতে পারলাম। এখন দেখা যাচ্ছে আনফরচুনেটলি আমরা পাচ্ছি না সব জায়গায়, সেই জিনিসটা আসলে হয়ে ওঠে না। আমরা এই প্রসঙ্গটিতে তাহলে আসবো। ডাক্তার উম্মে কুলসুম, আমি যদি একটু জানতে চাই যে আসলে আইসিইউতে যদি কোনো পেশেন্টকে অ্যাডভাইস করা হয় যে আপনার পেশেন্টের আইসিইউ লাগবে, তখন আমরা একটি রিয়াকশন দেখি ইমিডিয়েট, তাৎক্ষণিক। পরিবারের সদস্যরা বা যারা পেশেন্টের অ্যাটেন্ডেন্স রয়েছে তারা ভেঙে পড়েন, মুষড়ে পড়েন, অনেকে হয়তো এটাকে বিপরীত প্রতিক্রিয়াও দেখাতে চান যে কেন আইসিইউ লাগবে, অথবা আমার পেশেন্ট তো কথা বলছে, ওনার কেন আইসিইউ লাগবে। কি কি প্যারামিটার আসলে আপনারা সাধারণত নির্ধারণ করেন যে আইসিইউতে পেশেন্টকে অবজারভেশন লাগবে অথবা চিকিৎসা লাগবে? আচ্ছা, এখন আমাদের কাছে বা ইমার্জেন্সিতে যখন একজন রোগী আসবেন, তো আসার পরে প্রথমে আমি যেটা বলবো যে আপনার ডাক্তারকে আপনি বিশ্বাস করুন। এটা প্রথম কথা, প্রথম শর্ত একজন রোগীকে। কারণ সব ডাক্তারই আমরা চাই আমার কাছে যে রোগীটা আসছে সেই রোগীটাকে আমি ভালো চিকিৎসা দিয়ে ভালো করে সে যাতে বাড়ি ফিরে যেতে পারে। তো ইমার্জেন্সিতে আসলে এখানে আসলে অনেকগুলো প্যারামিটারই আমি দেখি। আমি যদি বলি নিউমোনিয়ার কোনো পেশেন্ট, সেক্ষেত্রে আমরা কার্ব 65 ফলো করতে পারি। বা ইমার্জেন্সিতে অথবা কোনো একটা কেবিনে পেশেন্ট ভর্তি, সেই পেশেন্টও খারাপ হয়ে যেতে পারে। তখন আমরা একটা স্কোর দেখা হয় বেড সাইডে, সেটা হচ্ছে কিউ সোফা বলা হয়, কুইক সোফা স্কোর। তো যেখানে 3টা প্যারামিটার দেখা হয়, আপনার টেম্পারেচার, তারপর পেশেন্টের কনশাস লেভেল এবং হচ্ছে পেশেন্টের রেসপিরেটরি রেট। তো এই যে জিনিসগুলো আমরা দেখছি, ব্লাড প্রেশার দেখা হয়, তো এর মধ্যে যদি সোফা স্কোর যদি বেশি থাকে, 2-এর বেশি থাকে, তখন দেখা যায় যে পেশেন্টটাকে বলা হয় যে এই পেশেন্টটা খারাপ, পেশেন্টটাকে আমার ভালো হয় যদি আমরা ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসা দেই। সেটা আইসিইউ হতে পারে, সেটা এইচডিইউ হতে পারে, এটা ডিপেন্ড করবে রোগীর সার্বিক পরিস্থিতির উপরে। তেমনি কার্ব 65ও একটা আমাদের মার্কার যে আমরা দেখি। তো এখন একটা রোগী আসতে পারে যে সেই রোগী হয়তো বা হেঁটে আসছে বা সেই রোগী কথা বলছে, তার মানে এই না যে সেই রোগীর সব কিছুই সব ভালো আছে। আমি এমনও রোগী দেখেছি রোগীর ব্লাড প্রেশার খুবই কম, আমরা পাচ্ছি না আসলে। আমরা যে ব্লাড প্রেশার বাড়ানোর যে ওষুধগুলো আমরা বলি আয়নোট্রপ, সেই ওষুধগুলো 1টা 2টা 3টা শুরু করার পরেও রোগী কথা বলছে, তার মানে এই না কিন্তু যে রোগী ভালো আছে। তার শরীরের ভেতরে যে তার যে একটা রোগকে প্রতিরোধ করার যে ক্ষমতাটা, সেই ক্ষমতাটা নাই। সেই জিনিসটাকে আমার রক্ষার জন্য, এর বিরুদ্ধে কাজ করার জন্য আমাকে যখন চিকিৎসা নিতে হবে, তখন বেসিক্যালি আমার ডাক্তারকে ভরসা করে আমাকে চিকিৎসাতে আগাতে হবে। একটা গুরুত্বপূর্ণ বিষয়, অবজারভেশন একটা গুরুত্বপূর্ণ বিষয়, ক্লোজ মনিটরিং। এবং যেটা হয় আইসিইউতে সেটা হচ্ছে কেবিনে হয়তো বা আপনার এত ঘন ঘন এই মনিটরিংটা হবে না। আইসিইউতে বা এইচডিইউতে এমনও হয় যে 15 মিনিট পর পর আমাকে দেখতে হচ্ছে বা আধা ঘন্টা পর পর আমাকে দেখতে হচ্ছে। এখানে ডক্টর এবং সিস্টারের সাথে রোগীর একটা রেশিওরও ব্যাপার আছে, যে একজন ভেন্টিলেটরের পেশেন্ট যদি থাকে সেক্ষেত্রে হয়তো বা একজন সিস্টার তার জন্য বরাদ্দ, সে দেখতে পাচ্ছে প্রতিটা মুহূর্তে বা 15 মিনিট পর পর মনিটর চেক করছে যে নতুন কোনো ইভেন্ট হচ্ছে কিনা ইসিজিতে। যে এবং হচ্ছে যদি নন ভেন্টিলেটেড থাকে, যেটা আমাদের ইউনিকো হসপিটালের আমাদের একটা, এবং ইন্টারন্যাশনালি এটা অ্যাকসেপ্টেড, যে নন ভেন্টিলেটেড যদি পেশেন্ট থাকে 2জন পেশেন্টের জন্য একজন করে সিস্টার নার্স। তো এই জিনিসটা আসলে একটা ওয়ার্ডে বা ইয়েতে আপনার কেবিনে সেটা কখনোই সম্ভব না। তো এই ক্লিনিক্যাল প্যারামিটার আসলে একজন ডক্টরকে দেখতে হবে যে তার ভাইটালসগুলো কেমন, তার পেশেন্টের হিস্ট্রি এবং হচ্ছে পেশেন্ট কি কি জিনিস নিয়ে, কি কি কমপ্লেইন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করেছে, এগুলো সবগুলা মিলেই হচ্ছে আপনার আইসিইউতে যাওয়ার একটা ইন্ডিকেশন তৈরি হয়। তো
যদি আমি একটা জি। মোটা দাগে বলি সেক্ষেত্রে হচ্ছে আপনার এই যে কাপ 65 সোফা মানে বিভিন্ন রকমের যে প্যারামিটারগুলো বললেন প্যারামিটারগুলো সেটা নিয়ে সেটা আমরা আমাদের দেখতে সাধারণত নির্ধারণ করে থাকি। নির্ধারণ অনেক করা হয়। সময় কিছু কিছু ইনভেস্টিগেশনের ল্যাব ইনভেস্টিগেশন আমরা দেখি, বেডসাইড কিছু ল্যাব সেটাও ইনভেস্টিগেশন, আসলে অবশ্য যেমন provide করে। এবিজি করে আমরা দেখি যে পটাশিয়াম কেমন, কার্বন ডাইঅক্সাইড জি। কেমন, অক্সিজেনের কেমন, তার বডির পিএইচটা কেমন হচ্ছে, বা অনেক সময় আসে আমাদের ডায়াবেটিক রোগী অজ্ঞান হয়ে আসছে, সেক্ষেত্রে তার ব্লাড সুগার কেমন এবং তার শরীরে অ্যাসিডের মাত্রা কেমন, এগুলো সব আমার দেখতে এই হয়। ব্যাপারগুলো এই দেখে ব্যাপারগুলো আপনারা দেখে নির্ধারণ তারপরে করে আমরা থাকেন। ডিসিশন নেই যে এই রোগী আইসিইউতে যাবে বা কোথায় একদম যাবে। স্যার, আমি আপনার কাছে জানতে চাই যে আইসিইউর যে সবচেয়ে বড় চ্যালেঞ্জটি রয়েছে, যে রোগীকে যখন আইসিইউতে দেওয়া হয় তখন রোগীর লোকজন ভাবতে থাকেন যে এই বোধহয় আমরা একেবারেই শেষ পর্যায়ে পৌঁছে গেলাম, এবং এই বার্তাটি তারা খুব দ্রুত মানে মানুষকে গ্রহণ করে দেয়, ছড়িয়ে দেয় যে খুব খারাপ অবস্থা। আইসিইউ থেকে রোগী ভালো হওয়ার আপনি তো দীর্ঘদিনের আপনার অভিজ্ঞতা রয়েছে, যে সাধারণত কত পার্সেন্ট কনভার্সন, যে আমরা ভালো কতখানি আশা করতে পারি? একটা পেশেন্ট আইসিইউতে যাওয়া মানেই যে একেবারেই তার শেষ পর্যায়ে তাকে ঠেলে দেওয়া নয়, এই বিষয়টিকে আসলে কিভাবে অনুভব করেন? আসলে এটা খুবই গুরুতর ইম্পর্টেন্ট প্রশ্ন। এই জন্য যে আমাদের দেশে এমন কোনো নিয়ম নাই যে আমরা সিলেক্ট করতে পারি কিনা কোন রোগীটা আইসিইউতে যাওয়া উচিত কি উচিত না। যেটা পশ্চিম দেশে আছে সেটা হচ্ছে যে ডাক্তারকে বলতে হয় যে হ্যাঁ এর একটা পটেনশিয়াল আছে ভালো হওয়ার। জি। আর কিছু কিছু রোগী আছে এরা কখনো ভালো হবে না, একটা ক্যান্সার রোগী মনে করেন, যদি খুবই খারাপ অবস্থা, আমরা জানি যে ও মরবেই, মারা যাবেই, সুতরাং ওকে কেন আমরা আইসিইউতে পাঠাবো? আমাদের দেশে কিন্তু জিনিসটা অন্যরকম, আমাদের এখানে সবাইকে আইসিইউতে পাঠাতে হবে। সেই ক্ষেত্রে আমরা সবাইকে গ্যারান্টি দিতে পারি না যে আপনার রোগী ভালো হয়ে যাবে। যদি আমাদেরকে সেরকম স্বাধীনতা দেওয়া হতো যে পেশেন্টকে এই পেশেন্টটা আইসিইউ কেয়ার দিলে ভালো হওয়ার সম্ভাবনা আছে, জি। আর যদি রোগী মেনে নেয়, রোগীর লোকজন যদি মেনে নেয়, তাহলে সেটা আমাদের পক্ষে আরও প্রেডিক্ট করা খুব সহজ যে হ্যাঁ রোগী ভালো হয়ে যাবে, আমাদের পার্সেন্টেজ অফ রিকভারি খুব ভালো হবে। আমাদের দেশে কিন্তু সেটা হচ্ছে না, দেখা যাচ্ছে আমাদের অনেক মোর্টালিটি অনেক বেশি। তার কারণ হচ্ছে অনেক রোগী আসতেছে যেগুলো আসলে বাঁচার মতো নয়। জি। এখন এইটার জন্য যে এসব ম্যান পাওয়ার খরচ হচ্ছে, টাকা পয়সা খরচ হচ্ছে, যন্ত্রপাতি খরচ হচ্ছে, ওষুধপত্র খরচ হচ্ছে, এটা কিন্তু এই ব্যয়ভারটা জনগণকে নিতে হচ্ছে কিন্তু, জি। আনফর্চুনেটলি। অবশ্যই। এবং সবাই সেটা কিন্তু পারেও না। তো আমার মনে হয় একটা গাইডলাইন থাকা উচিত, স্ট্রিক্ট গাইডলাইন, যেটাতে আমাদের একটু স্বাধীনতা থাকবে যে বলার জন্য যে এই রোগীটা আসলে আইসিইউ যাওয়া উচিত না। যদিও আইসিইউতে গেলে হয়তো কিছুটা কিছু হবে, কিছু বাঁচবে। পেশেন্ট প্যালিয়েটিভ কেয়ারও যেতে হ্যাঁ, পারে, যাদের কিন্তু সেটা আসলে এখানে আপনি হবে না। বলেছেন। কিন্তু সেটা হলে এটা সব দিক দিয়ে ভালো হতো আর কি। জি। এবং স্পেশালি যাদের জন্য টাকা পয়সার খুব সমস্যা, গরিব, তারা যদি জানতে পারে যে তাদের রোগী আসলে ভালো হবেই না, তো তারা কি জন্য টাকা পয়সা খরচ করতে যাবে? জি। এই একটি ধারণা কিন্তু মানুষের মনে কিছু মিস ইনফরমেশন দিয়ে দেয় যে আইসিইউতে রোগী মানে মৃত্যু পর্যন্ত ওখানে পাঠাতে হবে, এবং যে তাদের যে বিলের একটি পরিমাণ এবং যারা বেড়ে যায়। অর্থ আছে তারা মনে করে যে আমাদের রোগী না বাঁচলে অসুবিধা কি, আমাদের টাকা আছে তো আমরা আইসিইউতে দেবো। কিন্তু এটা করে তারা যে অন্য জিনিসগুলিকে আটকে রাখছে, আমাদের ম্যান পাওয়ার আটকে রাখছে, যন্ত্রপাতি আটকে রাখছে, বিছানা আটকে রাখছে, এটা কিন্তু অনেকে ভাবে না। এটা আসলে একটি চিন্তার বিষয়। আপনি দীর্ঘদিন এই ক্রিটিক্যাল কেয়ারে কাজ করছেন, এবং আমার মনে হয় এই উপলব্ধিটি আপনি নিজেও অনেকবার করেছেন যে এটি একটি সুনির্দিষ্ট গাইডলাইন আসলে থাকা দরকার। ডক্টর উম্মে কুলসুম, আমি একটু জানতে চাই যে আইসিইউতে আসলে কি কি ধরনের সতর্কতা আপনারা অবলম্বন করেন? বিশেষ করে কিছু গাইড, মানে যেমন সেপসিস বান্ডেল গাইড রয়েছে, কিছু রয়েছে, এই জায়গাগুলোতে কখন কখন আপনারা বেশি ইন্টারফেয়ার করতে হয়, আপনাদেরকে সতর্ক থাকতে হয়? আমরা যখন যে কোনো ইনফেকশনের রোগী যদি আসে, আমার কাছে মনে হয় যে এই রোগী ইনফেকশনের কারণেই এত খারাপ হয়েছে, আমরা চেষ্টা করি এই যে সেপসিস গাইডলাইন যে 1 আওয়ার বান্ডেল, সেটা আমরা মেনটেন করতে। যে ব্লাড কালচার আমি আসার সাথে সাথে নিয়ে নিব, কালচার নিয়ে এরপর আমি তাকে অ্যান্টিবায়োটিক তার রোগ অনুযায়ী, কারণ সব রোগের জন্য তো আমি আসলে সব অ্যান্টিবায়োটিক দিব না। তো অ্যান্টিবায়োটিক স্টুয়ার্ডশিপ একটা খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট আসলে আমাদের জন্য। যে আমি যদি মনে করি ব্রেইন ইনফেকশন, তাহলে আমি কোন অ্যান্টিবায়োটিকটা শুরু করব? আমি যদি মনে করি নিউমোনিয়া, তাহলে আমি কোন অ্যান্টিবায়োটিকটা শুরু করব? বা নিউমোনিয়া হলে আমি কোন নিউমোনিয়া চিন্তা করছি, সেটা কি ব্যাকটেরিয়াল নিউমোনিয়া নাকি সেটা ভাইরাল নিউমোনিয়া? তো তেমনি যদি ইউরিন ইনফেকশন হয়, সেক্ষেত্রে ইউরিন ইনফেকশনটার জন্য আমি কোন অ্যান্টিবায়োটিক শুরু করব? মানে অ্যান্টিবায়োটিক সিলেকশন এখানে খুব ইম্পর্টেন্ট আমাকে, এবং এটা পরবর্তীতে অ্যান্টিবায়োটিক এসকেলেশন ও ডিএসকেলেশন, সেই চিন্তা ভাবনা আমাদেরকে ডেইলি ডিএসকেলেশন প্ল্যান আমাদের রাখতে হয় আর কি।
আর এগুলা ছাড়াও আমাদের কিছু জিনিস আমরা দেখি যে আপনার ক্যাথেটার রিলেটেড ব্লাড স্ট্রিম ইনফেকশন যাতে আমরা না হয় সেটার ইনফেকশন প্রিভেনশন প্রোটোকলগুলো আমাদের মেনটেন করতে হয়। সেটা নিয়ে আসবো, আপনার ইনফেকশন নিয়ে আমাদের অনেক কথা রয়েছে। তার আগে স্যার আপনার কাছে জানতে চাই সেটি হচ্ছে যে আইসিইউতে যেটি হচ্ছে যে অনেকেই যেহেতু রুগীটি তাদের সান্নিধ্য থেকে একটু দূরে সরে যায়, মানে আইসিইউ তো রেস্ট্রিক্টেড একটা এরিয়া, মানে যখন তখন সবাই যেতে পারে না বা একটা সুনির্দিষ্ট সময় রয়েছে এবং সবার জন্য একটি নির্দিষ্ট কোড রয়েছে। এই জায়গাটিকে আসলে রোগী এবং মানে ডাক্তারদের মধ্যে একটা আস্থার সংকট তৈরি করছে কি, অথবা কাউন্সেলিংয়ের যে বিষয়টি রয়েছে সেটিকে আপনারা কতখানি গুরুত্ব দিয়ে থাকেন? হ্যাঁ, আমরা কাউন্সেলিংকে খুবই গুরুত্ব দিয়ে থাকি। তার কারণ হচ্ছে যে রোগীর আত্মীয় স্বজন যেহেতু তারা দেখতে পাচ্ছে না, সুতরাং আমরা যা বলবো সেটা তারা হয়তো বিশ্বাস করবে এবং হচ্ছে বাধ্য হবে। এবং আমাদের তাদেরকে যে অন্ধকারে রাখি, তারা সবসময় তারা ভয় পাবে যে আমাদের রোগী কী হলো, কেউ জানতে পারলাম না, মারা গেল কি না। সুতরাং এটা খুবই জরুরি দরকার। এবং রোগীর স্বার্থে কিন্তু আমরা ভিজিটারকে অ্যালাউ করি না, কারণ তারা ইনফেকশন নিয়ে আসবে, ইনফেকশন হয়ে যেতে পারে। তারপরে আর একটা সমস্যা আছে, তারা রোগীরা ঘন ঘন যদি ওখানে যায় তাহলে আমাদের যে নার্সরা যারা কাজ করেন তাদের খুব কাজের অসুবিধা হয়, এটা খুব ইন্টারফেয়ার করে, প্রপারলি কাজ করা যায় না। তো সেটা আমাদের ভাবতে হবে। তারপরে সবচেয়ে বড় কথা হলো যে আমরা যদি বিশ্বাস অর্জন করতে পারি পেশেন্টের আত্মীয়দের কাছে যে রোগীটা আমাদের হাতে আছে, আমরা আবার যথাসাধ্য চেষ্টা করছি এবং আমাদের নিজের আত্মীয় স্বজন মনে করে চিকিৎসা করছি, সেটা যদি তারা বিশ্বাস করে তাহলে তারা আমাদের উপর অনেক আস্থা রাখে। এবং যদি এমন খারাপ খবরও তাদেরকে দেই যে না রোগী বাঁচেনি, তারপরেও তারা খুব অসন্তুষ্ট হয় না। তো এই দিকটা আসলে খুবই ইম্পর্টেন্ট। এবং যদি আমরা তাদেরকে অন্ধকারে রাখি আর রোগী যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু তাদের ভিতরে অনেক সন্দেহ আসতে পারে, অবিশ্বাসও আসতে পারে। এটা কিন্তু আমাদের বিশ্বাসের জন্য খুব ভালো নয়। এবং আমাদের যে যেটাকে বলে দর্শন, চিকিৎসার যে দর্শন, সেটা পরিপন্থী বলা যেতে পারে। একেবারেই। স্যার আসবো আপনার কাছে, তার আগে ডক্টর উম্মে কুলসুম আপনার কাছে আসি। সেটি হচ্ছে যে লাইফ সাপোর্ট নিয়ে মানুষের মনে একটা আতঙ্ক রয়েছে যে আইসিইউতে গেলেই লাইফ সাপোর্ট দিয়ে দেওয়া হবে এবং সেই লাইফ সাপোর্ট থেকে কতখানি সাপোর্ট হয়ে উনি ফিরে আসবেন এ নিয়ে অনেক সংশয় প্রকাশ করেন। লাইফ সাপোর্টটি আসলে কখন জরুরি এবং সবাইকে সেটি দেয়া হয় কিনা? আচ্ছা, এখন এই প্রসঙ্গে আমি প্রথমে একটাই কথা বলে রাখি, যখন আপনাকে একজন বলবেন যে আপনার পেশেন্টের লাইফ সাপোর্ট লাগবে, বেসিক্যালি লাইফ সাপোর্ট বলে কোনো কিছু নাই, জিনিসটা হচ্ছে অর্গান সাপোর্ট। হ্যাঁ, আমরা যখন তার শ্বাসকষ্ট হয় বা অজ্ঞান থাকে, অনেক সময় আমাদের টিউব দিয়ে তাকে ভেন্টিলেটরে রাখতে হয়, সেটা একটা অর্গান সাপোর্ট। আবার আমি যখন ব্লাড প্রেশার কম সেটার জন্য ওষুধ দিচ্ছি, সেটাও একটা অর্গান সাপোর্ট। কিডনি খারাপ হয়ে গেছে, ডায়ালিসিস দিচ্ছি, সেটাও একটা অর্গান সাপোর্ট। তো আসলে এই কনসেপ্টটা একটা ভুল একটা কনসেপ্ট আমি বলবো। তবে আমি এইটুকু জানি, আমার এত বছরের এক্সপেরিয়েন্সে এখন মানুষ অনেক সচেতন, তারা জিনিসগুলা বুঝতে পারে যে আসলে লাইফ সাপোর্ট জিনিসটা যে বলে যে লাইফ সাপোর্ট, ওরা বুঝতে পারে যে ভেন্টিলেটর একটা আলাদা অর্গান সাপোর্ট। আর একটা জিনিস যেটা যে অনেক রোগী দেখা যায় তারা একটু হেজিটেট করে যে আমি ভেন্টিলেটরে দিব না। হ্যাঁ, কিন্তু যদি আপনি সঠিক সময়ে জিনিসটা না দেন, আপনি যদি অনেক দেরি করে দেন, সেক্ষেত্রে দেখা যায় যে রোগীকে বাঁচানোটা সম্ভাবনা অনেক কমে যায়। অশোক খুব চমৎকারভাবে বলেছেন ডক্টর উম্মে কুলসুম যে আসলে এটি লাইফ সাপোর্ট, এটা অর্গান সাপোর্ট এবং এক একটি অর্গানের জন্য সাপোর্ট এক এক রকম হতে পারে। সেটি প্রফেসর ডক্টর উমর ফারুক আপনার কাছে একটু আসতে চাই। সেটি হচ্ছে যে আসলে এই যে আইসিইউর একটি কথা আমরা বললাম যে অর্গান সাপোর্ট এটা বিষয়টি রয়েছে, একই সঙ্গে যে আপনি এখন যেখানে কাজ করছেন ইউনিকো হসপিটাল, সেখানকার আসলে মানে আমরা আপডেটটি মানে নতুন যে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যে আইসিইউর যে চলমান যাত্রা, সেটির সঙ্গে বাংলাদেশের এই যে যারা নতুন শুরু করেছেন এবং আধুনিকভাবে শুরু করছেন তাদের সমন্বয়টা কতখানি? আসলে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এই জন্য যে আমরা কিন্তু আসলে সত্যিকারভাবে অনেক পিছিয়ে আছি, এটা না বলে পারছি না। আমাদের দেশে যে আইসিইউ চালানোর মতো অভিজ্ঞতা সম্পন্ন বা ট্রেন্ড ম্যান পাওয়ার, যাদেরকে আমরা বলি এমডি ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, তাদের সংখ্যা আসলে খুবই কম। 2007 সাল থেকে এই পর্যন্ত 2023 সাল পর্যন্ত 117 জন ডাক্তার মাত্র পাশ করেছে। 18 কোটি লোকের জন্য 117 জন ডাক্তার তো কিছুই না। তারপরে আমরা যদি আমরা স্ট্যাটিস্টিক্স নেই যে আমাদের সারা দেশে প্রতি 1 লক্ষ লোকের জন্য কয়টা বেড আছে, আমাদের একটা 2022 সালের একটা হিসাবে আমরা জানি যে একটা হিসাবে করা হয়েছে 1.7 বেড পার 1 লাখ পপুলেশন। এটা আসলে কিছুই না। এখন সেই হিসাবে যদি আমরা হিসাব করি, আমাদের যখন
কোভিড হলো, কোভিডের ইয়েটা হলো এপিডেমিক, তখন কিন্তু আইসিইউর বেড সংখ্যা বেড়ে গেছিল। আমাদের নর্মাল যেখানে 3000 বেড ছিল সেখানে বেড়ে 4000 হয়ে গেছিল। জি। তারপরেও কিন্তু দেখা গেছে যে কোভিড চলে যাওয়ার পরে আবার ওটা 3000 হয়ে গেছে। তো 18 কোটি লোকের জন্য যদি 3000 বেড হয়, তাহলে এটা কি? এটা তো আসলে খুবই, এটা বলা সেটা যেতে পারে অপ্রতুল খুবই কম। এবং এটা শহর কেন্দ্রিক। এইটা যদি আমরা ইমপ্রুভ করতে না পারি এবং অন্যান্য দেশের সাথে আমরা তাল মিলিয়ে না করতে পারি, ইভেন আমাদের প্রতিবেশী দেশ নেপালও কিন্তু আমাদের এগিয়ে আছে, ভারত আমাদের এগিয়ে আছে, পাকিস্তান আমাদের এগিয়ে আছে। নেপালে 5টা করে বেড আছে 1 লাখ পপুলেশনে, আর আমাদের আছে 2টা। তো অবশ্যই কি বোঝা যাচ্ছে কি হবে এখন। তো আমরা চাই যেন এই সংখ্যাটা বাড়ে। একদম। সবচেয়ে বেশি আমার ধারণা তাইওয়ানে ছিল 40টা বেড পার 1 লাখ পপুলেশনে। আমাদের 40টা দরকার নেই, আমরা যদি অন্তত 10টা বেড 1 লক্ষের জন্য মধ্যে করতে পারি, তাহলে আমাদের টোটাল সংখ্যা হয়ে যাবে অ্যাবাউট 10,000 বেড। সেটা কিন্তু কম নয়, কম অর্জন নয়। আমার মনে হয় এইভাবে একটা টার্গেট আমাদের সেট করা উচিত। এখন আমাদের সরকার সেভাবে পারছেন না, সেই কারণে প্রাইভেট অর্গানাইজেশনগুলোকে আগিয়ে আসতে হবে। তারা যদি আরও হাসপাতাল দেন, আইসিইউ সৃষ্টি করেন এবং আরও ডাক্তার বাড়ানোর জন্য আরও সেন্টার যেখান থেকে হয়, কোর্সগুলো চালু হয়, সেটা যদি নজর দেন, তাহলে আমাদের পক্ষে কিছুটা সম্ভব। একদম। স্যার আপনার কাছে উম্মে কুলসুম একটু ভিন্ন প্রসঙ্গে কথা বলি, সেটি হচ্ছে সরকারি আইসিইউ যদি সোনার হরিণের মতো, কারণ যে লিস্ট তাদের কাছে রয়েছে সেটি করতে করতে অনেক সময় সেই রুগী হয়তো সে আইসিইউর দেখা পায় না, চলে যেতে হয় অন্য কোথাও, অথবা তাকে মৃত্যুবরণ করতে হয়। সেই অনুযায়ী আবার প্রাইভেটে যেখানে আইসিইউ রয়েছে সেটা তাদের হাতের নাগালের বাইরে, কারণ সেটির যে ব্যয় সেটি তাদের সক্ষমতার বাইরে অনেক ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনারা যারা কাজ করছেন একদম মানে কোর হিসেবে, তাদের কোনো চিন্তা ভীষণ রয়েছে কিনা যে এটিকে কিভাবে সহজ করা যায় আইসিইউ সেবাটিকে? এই ব্যাপারে আমি বলবো যে আমাদের ব্যক্তিগত এবং আমাদের নীতি নির্ধারণী পর্যায়ে দুভাবে জিনিসটা করা যায়। ব্যক্তিগত পর্যায়ে আমি যতটুকু জানি, ইউনিকো হসপিটাল প্রতিজ্ঞাবদ্ধ যে একজন মোটামুটি মধ্যবিত্ত জন্য জিনিসটাকে যাতে অ্যাফোর্ডেবল প্রাইস করা যায়, বা একজন মোটামুটি নিম্ন মধ্যবিত্ত একজন লোক যদি তার আইসিইউ লাগে, সেই খরচটাকে যাতে সে ব্যয় বহন করতে পারে, সীমার মধ্যে থাকে। এটা আমাদের ব্যাপারে। আরেকটা যেটা আমি মনে করি যে নীতি নির্ধারণী পর্যায়ে এটা করা উচিত, যে বাইরের দেশে যেমন ওদের সরকারি যে ফ্যাসিলিটিস, যে সুযোগ সুবিধা, সেগুলো আরও বিভিন্ন সরকারি হাসপাতালে সেগুলোকে বাড়ানো, ডিসেন্ট্রালাইজ করা, বিশেষ করে ডাক্তারদের এবং সব সুযোগ সুবিধা, এবং বাইরে যেটা ইন্স্যুরেন্সের একটা কাভারেজ থাকে, যার জন্য আপনার যখন বেসরকারিতে ওরা চিকিৎসা নেয় ওরা কিছুটা সুবিধা পায়। তো আমার কাছে মনে হয় আপনি খুব গুরুত্বপূর্ণ কথাগুলি বলেছেন। একেবারে শেষ পর্যায়ে স্যার আপনাকে দিয়ে শেষ করব, সেটি হচ্ছে বাংলাদেশের ক্রিটিক্যাল কেয়ারের যে সামনের হয়তো ভবিষ্যৎ আমরা যদি দেখতে চাই, আরও অনেক ডাক্তার আসবেন। আমরা সর্বশেষ কিছু রিমার্কস আপনার কাছে শুনতে চাই যে আমরা কিভাবে আশান্বিত হতে পারি এই সেবাটি দিয়ে। আসার কথা হচ্ছে যে সরকারি ব্যাপারে নজর দিচ্ছেন এবং আরও কতগুলো মেডিকেল কলেজে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের পোস্ট গ্রাজুয়েট কোর্স খোলার জন্য অনুমোদন দিচ্ছেন এবং আরও ডাক্তাররা আরও উৎসাহিত হচ্ছেন এই কোর্স নেওয়ার জন্য। কিন্তু তারপরেও কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। সুতরাং আমাদের টার্গেট সেট করতে হবে। সেই টার্গেট সেট করতে হলে আমাদের কী কী করতে হবে সেটা তো হাসপাতালকে, সরকারকে দেখতেই হবে। যেখানে আমাদের সরকার বাৎসরিক অ্যালোকেশন, যেটাকে বলে বাজেট অ্যালোকেশন চিকিৎসার জন্য, খুবই কম। ওই অ্যালোকেশন তো বাড়াতে হবে। এটা না বাড়ালে কিন্তু আমরা পারবো না। একদমই। কারণ বেশিরভাগ গরিব লোক তারা কিন্তু সরকারি হাসপাতালের উপর নির্ভরশীল। সরকারি হাসপাতালে কিন্তু সবচেয়ে পোরলি ডেভেলপড। তো সুতরাং এই জিনিসটা সরকার খুবই নজর দিতে হবে। এবং একই সঙ্গে প্রাইভেট সেক্টরে যারা প্রাইভেট সেক্টরে তারা এগিয়ে আসতে হবে। তারা যদি একটু ফিলান্থ্রপিক হয়, যে আমরা গরিব রোগীর জন্য কিছুটা ছাড় দেব, তাহলে কিন্তু জিনিসটা করা সম্ভব। তো আমি আশাবাদী যে এটা হবে এবং আমাদের ডাক্তারদের ভিতরে ওই ইয়েটা আছে, মানে এটা করার মতো ইচ্ছা আছে। এবং আমরা ভাবছি যে আগামী 10 বছরের ভিতরে আশা করছি যে আমাদের যে আইসিইউ ডাক্তারের সংখ্যা বেড়ে গিয়ে হয়তো 1000 পার হয়ে যাবে। এখন আছে মাত্র 117 জন, 1000 পার হয়ে যাবে। আমাদের যে বিছানার সংখ্যা এখন 3000 আছে, ওটা বেড়ে গিয়ে 10,000-এর বেশি হয়ে যাবে। তাহলে হয়তো আমরা আরও কিছু করতে পারবো জনগণের জন্য। সেটাই। অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ওমর ফারুক এবং অসংখ্য ধন্যবাদ ডাক্তার উম্মে কুলসুম আপনাদের আমাদের এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ সত্যিকার অর্থে যে জীবন রক্ষায়
ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের যে গুরুত্বটি রয়েছে এবং আসলে কিভাবে তারা কাজটি করে থাকেন এবং কখন একটি পেশেন্টের আইসিইউ প্রয়োজন হয় এবং আইসিইউ মানেই কি একেবারে মৃত্যুর দুয়ার ঘুরে আসা, এই যে আমাদের ধারণাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে সঠিক কিছু তথ্য আমরা পেলাম এবং একই সঙ্গে এই ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন অথবা আইসিইউর যে সুবিধাটি একটা মানুষের জীবন রক্ষা প্রয়োজন সেটিকে সহজলভ্য করার জন্য সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই সেটির যে প্রয়োজনীয় প্রচেষ্টা দরকার সেটি সম্পর্কে আমরা জেনেছি এবং আমরা বিশ্বাস করি যে দেশের মানুষ যখন তার জীবন একটি ক্রিটিক্যাল কেয়ার মানে ক্রিটিক্যালি তারা ইল হবে বা প্রয়োজন হবে তখন তারা যেন একটি আইসিইউর সাপোর্ট তারা পায় তাদের সক্ষমতার মধ্যে থেকে। এই প্রত্যাশায় রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।